জীবনকে একটু গভীরভাবে চিন্তা করলে যেমন দেখা যায় জীবন আসলে একদম সিম্পল একটা জিনিস। শেয়ারকে যদি আমরা গভীরভাবে একটু চিন্তা করি, একটু বুঝে শুনে চিন্তা করি, একটু সময় নিয়ে চিন্তা করি, আমরা দেখবো শেয়ার জটিল না, একদম সহজ একটা জিনিস। এবং কিছু প্রশ্ন ইদানিং আসছে যে শেয়ারের তো দাম বেড়ে গেছে, কিছুদিন আগে যা ছিল এখন বেড়ে গেছে, এখন কি কিনবো কিনা। আচ্ছা বলেন, আপনি পেঁয়াজের ব্যবসায়ী, পেঁয়াজের দাম বেড়ে গেছে তাই বলে কি আপনি পেঁয়াজ ব্যবসা বন্ধ করে দিবেন? তা না। ট্রেড যারা করবেন তারা তো সারা মার্কেটেই কিনবেন, সারা বছর ধরেই কিনবেন, বিক্রি করবেন বুঝে শুনে। তাইলে বিনিয়োগকারীরা কি করবে, যেটা নিয়ে আমরা বেশি কথা বলি এবং যা হওয়া উচিত, বিনিয়োগকারীদের জন্য প্রেসক্রিপশন হলো আপনি দেখবেন পি রেশিও কোন লেভেলে আছে। হ্যাঁ, গত 1-1.5 বছর বাংলাদেশের ইকোনমি একটা স্থবির অবস্থায় ছিল, সব ব্যবসায়ী স্থবির হয়েছিল, অন্যদিকে ডলারের ভ্যালু অনেক হাই হয়ে গেছিল, ফলে অনেক ব্যবসায়ী প্রায় বন্ধ অবস্থায় ছিল। কাজেই এই স্থবিরতা কাটাতে পারলে কি হবে, দেখবেন আপনি ইপিএস গুলা পজিটিভ হচ্ছে। যার ইপিএস 2 পয়সা 4 পয়সা ছিল 6 পয়সা 8 পয়সা 10 পয়সা, মানে কি তারা উত্তরণের চেষ্টা করছে। কাজেই ব্যবসার যদি উত্তরণ হয়, দাম উত্তরণ হবে না কেন, দাম বাড়বে না কেন? সেই জায়গাটা মাথায় নিয়ে আমাদেরকে শেয়ার কিনতে হবে। শেয়ার বাজার বেড়ে গেল, আমার গত বছরের 52 উইকসে যেটা হাই দেখেছি সেটা থেকে তো এখন বেড়ে গেছে, তাইলে কি কিনবো কিনা? হ্যাঁ, এটা খুব যৌক্তিক প্রশ্ন, বাট একটা জিনিস চিন্তা করেন, যেমন ব্যাংকগুলা দিয়ে আমি বলি, শেয়ার বাজার খারাপ ছিল, কাজে যেসব ব্রোকারেজ হাউস আছে, যেসব ব্যাংকের, তাদের ব্যবসা ছিল না, এখন ব্রোকারেজের ব্যবসা বাড়বে। আবার অন্যদিকে দেখেন অনেকগুলা ব্যাংক বন্ধ হয়ে গেছে, তাহলে ব্যাংকগুলো বন্ধ হওয়ার ফলে কি হয়েছে, মানুষ কি টাকা মাটির নিচে রাখবে নাকি ওই যে মাটির ব্যাংকে রাখবে? তা তো না, কোনো না কোনো ব্যাংকে রাখবে। কাজে যেহেতু একটা আস্থাতে মানুষের আঘাত লেগেছে, মানুষ এখন বুঝে শুনে রাখবে, এবং এই বুঝে শুনে কোথায় রাখবে, যেগুলা টপ সারির ব্যাংক আছে সেইগুলাতে রাখবে। আরেকটা জিনিস, নির্বাচিত সরকার এসেছে, গত টার্মে যেটা ছিল, গত বছর হঠাৎ করে এনপিএল এর পলিসি চেঞ্জ হয়ে গেছিল, প্রভিশন বেশি করে রাখতে হয়েছিল, সেই কারণে অনেক ব্যাংক ডিভিডেন্ড দিতে পারেন নাই, 18টা ব্যাংক। এখন তারা এই 1 বছরে অনেকেই গুছিয়ে নিতে চেষ্টা করবেন এবং ডিভিডেন্ড অনুমোদনের জন্য বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ হয়েছেন, আমরা যতটুকু জানি। কাজেই এরা যদি ডিভিডেন্ড দেয় সেই জন্য প্রাইস হাই হবে। কাজেই পরিবর্তিত পরিস্থিতিতে নতুন করে নতুন হাই তৈরি হবে, নতুন ল তৈরি হবে, অর্থাৎ ওই যে আমরা বলি রেজিস্ট্যান্স লেভেল অথবা সাপোর্ট লেভেল নতুন ভাবে তৈরি হবে। আরেকটা জিনিস, যেহেতু আমরা একটা পরিবর্তন খুঁজে পাচ্ছি, পরিবর্তনের আভাস পাচ্ছি, কাজে গত বছরের স্লো পজিশন থেকে চিন্তা করলে তো হবে না, আমাদেরকে একটু লঙ্গার পিরিয়ড দিয়ে চিন্তা করতে হবে। আমাদেরকে 21 সালে যে মার্কেট ঘুরেছিল তখন কি লেভেলে ছিল সেটা চিন্তা করতে হবে। আমাদেরকে ইভেন আরো পিছনে চিন্তা করা লাগতে পারে কোন কোন শেয়ারের বেলায়। কাজেই দাম বেড়ে গেলে বলেই আমি আবার কমলে কিনবো, সেটা সবসময় ঠিক হবে না। আপনাকে চিন্তা করতে হবে দাম বাড়াটা যৌক্তিক লেভেলে আছে কিনা, তার ইপিএস বাড়ার সাথে যৌক্তিক কিনা। আরেকটা জিনিস আমরা শেয়ার বিবেচনায় ভুল করি, সেটা কি, যে আমরা দেখি যে কনসলিডেটেড ইপিএস বেড়ে গেছে, না ওইটাও না। অ্যাকচুয়ালি যদি দেখতে হয় তাইলে কম্পারেটিভ স্টাডি করতে হবে রেসপেক্টিভ কোয়ার্টারের সাথে, কারণ অনেক ব্যবসার আছে সিজনাল এফেক্ট পড়ে। তাহলে গত বছর ফার্স্ট কোয়ার্টারের সাথে এই বছর ফার্স্ট কোয়ার্টার কম্পেয়ার করেন, গত বছর সেকেন্ড কোয়ার্টারের সাথে এই বছরের সেকেন্ড কোয়ার্টার কম্পেয়ার করেন, গত বছর থার্ড কোয়ার্টারের সাথে এই বছরের থার্ড কোয়ার্টার কম্পেয়ার করেন। যদি দেখেন যে উন্নতি 3 কোয়ার্টারই তার কিছু না কিছু উন্নতি হয়েছে, তাহলে আমরা ধরে নিতে পারি কোম্পানিটি আলোর মুখ দেখছে,
কোম্পানিটি চেষ্টা করছে বের হয়ে আসার। তবে হ্যাঁ, ডাটাই যে সব তা না, ডাটা কিন্তু অনেক সময় ফলস ডাটাও আমরা পাই, এটা বুঝতেই হবে, এটা বাংলাদেশ। কাজেই সেই ডাটা ফলস কিনা 100% ভেরিফাই করার সুযোগ নেই, কিন্তু একটা জায়গায় আছে, সেটা হলো যদি কোম্পানির গুডউইল থাকে, গুডউইল সম্পন্ন কোম্পানি, সুনাম সম্পন্ন কোম্পানি, ব্যবসা ভালো যাদের আছে, তারা ডাটাতে তেমন একটা এদিক সেদিক করতে যাবে না, কারণ তার জন্য এটা আরো বেশি ক্ষতিকারক। কাজেই প্রথমে শেয়ার কেনার আগে প্রথমেই আমরা চিন্তা করব কোম্পানির গুডউইল, তারপর দেখব ডাটা, সাথে দেখব ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট কে লেভেলে কারা আছেন, ম্যানেজমেন্টে কি আছে, ম্যানেজমেন্ট কি নতুন না বিগত 20-25 বছরের টানা একটা ট্র্যাক রেকর্ড আছে। আবার এই কোম্পানির বেলায় ম্যানেজমেন্ট নতুন হতে পারে, কিন্তু তার একটা বড় গ্রুপের সাথে অ্যাটাচমেন্ট আছে এবং ওই গ্রুপটা খুব ভালো করছে, সেই ক্ষেত্রে আমরা একটা কমফোর্ট লেভেল চিন্তা করতে পারি। কাজে সামগ্রিকভাবে একটু যদি বিবেচনা বুদ্ধি খাটাই, এখন বলতে পারেন যে আমরা এত 350-400 কোম্পানি আছে, আমরা কি সবগুলাকে নিয়ে এইভাবে চিন্তা করা সম্ভব না? একদম সম্ভব না, কারো পক্ষেই সম্ভব না। এই জন্য আগে চয়েস লিস্ট তৈরি করতে হবে। আপনি ওই চয়েস 10টা থেকে 15টা, এর বেশি তো আর দরকার নেই কারো পোর্টফোলিওতে রাখার। যদি 10-15টা কোম্পানি আপনি চয়েস লিস্টে প্রাইম ক্যাটাগরি তৈরি করেন, তৈরি করে আপনি ওই 15টার ডাটা যদি বলেন আপনি এইখানে সময় দিবেন, আপনার টাকা বিনিয়োগ করছেন, যেহেতু ক্যাপিটাল, আপনার লস হলে আপনার, কাজেই আপনি 15-20টা কোম্পানির ডাটা কিছুটা ম্যানেজ করতে আপনাকে হবে। না ভাই, আমি এগুলো কিছুই পারবো না, তাহলেও আপনার জন্য আছে প্রফেশনাল লোকদের কাছে ছেড়ে দেওয়া। কারণ আপনি তো ডাক্তারি শিখে চিকিৎসা করেন না, আপনি ভালো শিক্ষক খুঁজে নিয়ে বাচ্চাকে পড়ান, আপনি গাড়ি সারাই করেন ভালো মেকানিকের কাছে গিয়ে, এখানে আপনি প্রফেশনালদের কাছে যাইতে পারেন। তবে হ্যাঁ, ওই প্রফেশনালটা আপনার জন্য রিলায়েবল কিনা সেইটা আপনাকে বুঝে নিতে হবে আগে। কারণ আমাদের দেশে আমরা শর্টকাটে অভ্যস্ত, ছাত্র জীবন থেকে সাজেশন পড়ে পাস, তারপর যত কম পড়ে পাস করা যায় সেটা খুঁজি, তাড়াতাড়ি বড়লোক হওয়ার জন্য শেয়ার বাজারে এসেছি। এই জিনিসগুলা থেকে আপাতত অনেক হয়েছে, শুধু শুধু বাজারকে দোষবেন না। কারণ এরকম তাড়াতাড়ি বড়লোক হওয়ার জন্য ভেবে শেয়ারে আসবেন না, বিনিয়োগ করার জন্য আসেন, এর মধ্যে ট্রেডও করতে পারবেন, আপনি ইয়ে করতে পারবেন। হ্যাঁ, ইদানিং একটা জিনিস খেয়াল করবেন যে জাং শেয়ার সব সার্কিটে লাগছে, ভালো শেয়ারের তেমন উত্থান হচ্ছে না। সেটা না, জাং শেয়ার বেশি পড়ে ছিল, 30 টাকা থেকে নামতে নামতে 3 টাকায় অনেকগুলা এসেছে, কাজে তার তো উঠতে হবেই, উঠবে, কিন্তু আপনি কি সেই সুযোগটা কাজে লাগাতে পারবেন কিনা সেটা একটা ব্যাপার। কাজে সবসময় পুরা লোড দিয়ে জাং শেয়ারে ঢুকবেন না, বরং যেটা করতে পারেন, যদি কিছু জাং কেনার ইচ্ছেই হয়, লোভ সামলাতে না পারেন, পোর্টফোলিওর একটা অংশ 20 থেকে 25%, 30% জাং শেয়ারে থাকেন। যদি দেখেন না ভালো করতে পারছেন না, সরে যান জাং থেকে, কম লাভ হওয়া ভালো লস করার চেয়ে। কাজেই আমরা অনেকগুলো ব্যাপার আলোচনা করলাম, যে আপ দেখলেই যে আমি সরে যাব পরবর্তী, যেমন আমার নিজের একটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমার কাছে প্রচুর ব্র্যাক ব্যাংক ছিল, মাঝখানে আমি দেখলাম হ্যাঁ যথেষ্ট লাভ আছে, কাজে কিছুটা ছেড়ে দেই, পরে আবার যদি একটু কারেকশন হয় কিনবো, আর কিনতে পারিনি ভাই। কাজেই সবসময় যে আপনি আপনার এই যে প্রেডিকশন অথবা আপনার স্পেকুলেশন ঠিক হয়ে যাবে তা না, মার্কেটের সিচুয়েশনটা যাচাই করে আপনাকে যে সিদ্ধান্ত নিতে হবে। কাজে অনেক বছর পরে আমরা আজকে সুন্দর একটা দিন আশা করছি, এবং যেহেতু একটা সুষ্ঠু নির্বাচন, যতটুকু আমি শুনলাম এবং দেখলাম, নির্বাচন সুষ্ঠু হয়েছে, কাজে আমরা আশা করব এখন শেয়ার মার্কেটে একটা ভালো অবস্থান তৈরি হবে, এবং ব্যবসা বাণিজ্যেরও ভালো অবস্থান তৈরি হবে। শুধু যে দাম বেড়ে যাচ্ছে শেয়ার মার্কেটের গুণে তা নয়, কিন্তু ব্যবসাও বাড়বে,
যেমন ব্যাংকগুলোতে দেখেন, একটা হলো আপনার ব্রোকারেজ হাউসের কমিশন এসে যোগ হবে, লেন্ডিং বন্ধ ছিল, লেন্ডিং বাড়বে। আবার অনেক ব্যাংকে ডিপোজিট বেড়ে যাবে, ওই যে যেসব ব্যাংক বন্ধ হচ্ছে বা যেগুলাতে ওই যে মার্জ করা হয়েছে ওই সব ব্যাংকের টাকা তো উঠাবে মানুষ, উঠিয়ে তার বালিশের নিচে রাখবে না, সেগুলো আইনে যোগ হবে। কাজে অনেকভাবেই ভালো ব্যাংকগুলোর ব্যবসা বাড়বে, ভালো কোম্পানিগুলোরও ব্যবসা বাড়বে। কারণ নির্বাচিত সরকার আসলে উন্নয়ন প্রজেক্ট আসবে। আমরা বুঝতেই পারছি গত 1-1.5 বছরে আসলে একটা অস্থির অবস্থা ছিল, ফলে অনেক নতুন প্রজেক্ট অনেকগুলোই নেওয়া হয়নি যেগুলো নেওয়া দরকার ছিল। এখন নির্বাচিত সরকার আশা করছি নিবেন, তো নিলে পরে অর্থনীতিতে একটা সচল ভাব আসবে। কাজে গত বছরের সাথে কম্পেয়ার করে যদি আমরা ভালো শেয়ার কেনা থেকে বিরত থাকি বা দাম একটু বেড়ে গেল বলে যদি ভালো শেয়ার কেনা থেকে বিরত থাকি, তাহলে মনে হয় আরেকটা ভুল হবে। কাজে দাম বাড়লেও আপনি দেখবেন ইপিএস কেমন বাড়লো কিনা, পি রেশিওটা কোন লেভেলে আছে, এবং এটা তো একটা আমরা বলতে পারি যে ব্রেকআউট হওয়ার একটা সময় এসেছে। কাজে ব্রেকআউটে অনেক হিসাবে মিলবে না, সেগুলো মাথায় রেখেই কাজ করব। তবে একটা জিনিস করতে পারেন, মনে করেন আপনি কিনেছিলেন একটু ল প্রাইসে, এখন দাম বেড়ে প্রফিটে আছে, কিন্তু আপনি মনে করছেন যে সামনে আরো বাড়বে, বাট একটু দ্বিধাদ্বন্দ্বে আছে, সেক্ষেত্রে কি করা যায়? দুইটা পলিসি নেওয়া যায়। আপনি 50% সেল দেন, একটা হতে পারে, অথবা আরেকটা কাজ করতে পারেন, একটা স্ট্র্যাটেজি নিতে পারেন। সেটা হলো যে আমার 5 লাখ টাকার শেয়ারে এখন 1 লাখ টাকা প্রফিট শো করছে, আমি 1 লাখ টাকার সমপরিমাণ শেয়ার বিক্রি করে দিয়ে প্রফিটটা তুলে ফেলবো। আমি পুরো শেয়ার বিক্রি করে 1 লাখ টাকা রিয়েলাইজ করব না, তাইলে আমার এভারেজটাও ঠিক থেকে যাবে, আবার প্রফিট সরানো হবে। এই কথাটা একদম মাথায় নেবেন। যদি ট্রেড করেন আপনি প্রফিট সরাবেন, নাইলে কি হবে, শেয়ার মার্কেটে একটানা ভালো থাকবে না, এটা প্রমাণিত যুগে যুগে, দেশে বিদেশে। কাজেই একটানা ভালো থাকবে না, যেহেতু যখন যা প্রফিট হবে তার একটা অংশ অবশ্যই আপনি পকেটে নিবেন, ঘরে নিবেন। নাইলে কি হবে, 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 25 লাখ হবে, আবার মার্কেট ক্রাশ করলে আবার 10 লাখে চলে আসবে। মাঝপথ থেকে আপনার টেনশন, আপনার ক্যালকুলেশন, আপনার সময় সবই নষ্ট হবে। কাজে প্রফিট সরাবেন, ট্রেড করলে, লং টার্ম বিনিয়োগ করলে কিছু চিন্তা নেই, ডিভিডেন্ড ওরিয়েন্টেড শেয়ার কিনে যান, ভালো থাকবেন। আমাদের সবার একটা ভালো প্যাসিভ ইনকামের রাস্তা হলো শেয়ার, বিনিয়োগের সেরা মাধ্যম হলো শেয়ার। কাজেই বুঝে শুনে বিনিয়োগ করুন।